উপন্যাসের ঝুলি চ্যানেলে আপনাকে স্বাগত। চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন নিমাই ভট্টাচার্যের লেখা উর্বশী উপন্যাসের দ্বিতীয় পর্ব। পরের দিন সকালে উঠে পরপর 2 কাপ চা খেয়ে বাথরুমে গেলাম। সব কিছু সেরে বেরিয়ে আসতেই দেখি চৈতালি রায় বসে আছে। আমি হাসতে হাসতে বলি, কি ব্যাপার, এই সাত সকালে আমার ঘরে? তোমার কাছে 8:30 9টা, 7 সকাল হলেও আমার কাছে অনেক বেলা। আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে প্রশ্ন করি, আজ বুঝি খুব সকালে ঘুম ভেঙেছে? শুধু আজ না, রোজই আমি 5টার মধ্যে উঠি। আমি ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে বলি, বাবা, তুমি কি সন্ন্যাসিনী হয়ে গিয়েছ? সন্ন্যাসিনী কি সর্বনাশী তা জানি না, তবে খুব ছোটবেলা থেকেই আমার ভোরে ওঠার অভ্যাস। ওর সামনের সোফায় বসেই বলি, বলো কি ব্যাপার? তোমাকে আমি আমার কথা বলতে এলাম। সত্যি তুমি আমাকে তোমার কথা বলতে চাও? হঠাৎ গলার হারের লকেটটা মাথায় শুয়ে বলল, আমি আমার গুরুদেবের নামে শপথ করে বলছি, তোমাকে সব কথা বলতে চাই। আমি একটু হালকা হতে চাই। আমি অবাক হয়ে বলি, তুমি দীক্ষা নিয়েছ? ও বেশ গম্ভীর হয়ে বলল, যদি নটি বিনোদিনী স্বয়ং ঠাকুর রামকৃষ্ণের কৃপা লাভ করতে পারেন, তাহলে আমি কেন দীক্ষা নিতে পারবো না? 2-1 মিনিট চুপ করে একটু ভেবে চিনতে বললাম, হ্যাঁ, উর্বশী, বলো কি বলতে চাও। চৈতালি শুরু করে, আমাদের দেশ সিলেটের হবিগঞ্জ। ওই হবিগঞ্জেই চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তির দিন আমার জন্ম। তাই আমার নাম চৈতালি। তাই তোমার নাম চৈতালি? হ্যাঁ। ও একটু থেমে বলে, আমার জন্মের বেশ কয়েক মাস আগেই আমার ঠাকুমা মাকে বলেছিলেন, বৌমা, আমি বলে দিচ্ছি তোমার মেয়ে হবে, আর তার নাম রাখা হবে চৈতালি। শুনেছি আগেরকার দিনের ঠাকুমা দিদিমারা গর্ভবতীদের লক্ষণ থেকে বলতে পারতেন ছেলে না মেয়ে হবে। পারতেনই তো। তোমরা সবাই কি হবিগঞ্জে থাকতে? হবিগঞ্জে আমার 2 জ্যাঠা থাকতেন। বড় জ্যাঠা ছিলেন স্কুলের হেডমাস্টার, আর মেজো জ্যাঠা ছিলেন সুরমা ভ্যালি স্টিমার কোম্পানির হেড ক্যাশিয়ার। ঠাকুমা আর আমার এক বিধবা পিসিও থাকতেন ওখানে। তোমার বাবা মা? বাবা ইস্ট ইন্ডিয়া রেলে চাকরি করতেন। কালনা, কটুয়া, নবদ্বীপ ছাড়াও আরও নানান জায়গায় থাকার পর বর্ধমান স্টেশন মাস্টার হয়ে রিটায়ার করলেন। চৈতালি একটু থেমে বলে, আমি হবার 3-4 মাস আগেই বাবা মাকে হবিগঞ্জে রেখে আসেন। তারপর তুমি একটু বড় হলেই তোমার মা তোমাকে নিয়ে, ও আমাকে কথাটা শেষ করতে না দিয়েই একটু হেসে বলে, আমি আমাদের বংশের একমাত্র মেয়ে। মেজো জ্যাঠার 2 ছেলে থাকলেও বড় মা বড় জ্যাঠার কোনো ছেলে মেয়ে ছিল না। আমাকে পেয়ে সবাই যেন স্বর্গ হাতে পেলেন। আমি একটু হাসি। আমি বছরখানেকের হবার পর মা বাবার কাছে চলে গেলেন। আমি হবিগঞ্জেই থেকে গেলাম। ওখানে কতদিন ছিলে? আমি 14 বছর বয়সে হবিগঞ্জ থেকে কলকাতা আসি। ও একটু থেমে বলে, আমি যখন 9 বছরে তখন ঠাকুমা মারা যান। তার ঠিক 5 বছর পর বড় মা মারা গেলেন। তাই বড় জ্যাঠা আমাকে পাঠিয়ে দেন। তুমি যখন কলকাতা এলে তখন কি তোমার বাবা রিটায়ার করছেন? না না, বাবা তখন চাকরি করছেন। বাগবাজারের বাড়িটা ছিল আমাদের দাদুর। দাদু ওই বাড়িটা মাকে দিয়েছিলেন। তুমি যখন কলকাতা এলে তখন তোমার মা তোমাকে নিয়ে বাগবাজারে ওই বাড়িতে থাকতেন? হ্যাঁ, বাবাও প্রায় প্রতি সপ্তাহে আসতেন। তোমরা ক ভাই বোন? আমার এক ভাই হয়েছিল, কিন্তু সে 3 মাস বয়সেই মারা যায়। ও একটু হেসে বলে, ঠাকুমা, বড় জ্যাঠা, বড় মা থেকে শুরু করে আমাদের বাড়ির সবাই আমাকে কি আদর যত্নে মানুষ করেছেন তা ভাবতে পারবে না। আমি আকাশের চাঁদ চাইলেও এরা আমাকে চাঁদ এনে দিতেন। আর এনে দিতেন বলেই আমি এত একঘেয়ে ও খামখেয়ালি হয়েছি। আমি একটু হেসে প্রশ্ন করি, বিয়ের আগে প্রেমে পড়েছিলে? হ্যাঁ, সে কথাই এবার তোমাকে বলবো। চৈতালি একটু হেসে বলে, আমি যখন 12 বছর বয়সে তখন অপূর্ব নামে একটা ছেলে আমাকে প্রেমপত্র লেখে। অপূর্ব কি তোমার চাইতে সমবয়সী ছিল? ও আমার চাইতে 2 ক্লাস উপরে পড়তো। কি লিখেছিল সব কথা মনে নেই, শুধু এটুকু মনে আছে, ও লিখেছিল,
আমাকে আদর করতে খুব ইচ্ছে করে। তুমি চিঠির জবাব দিয়েছিলে? ওরা আমাদের পাড়াতেই থাকতো। ওর বাবা বড় জ্যাঠার স্কুলের মাস্টারি করতেন। দুই ফ্যামিলির মধ্যে হরদম যাতায়াত ছিল। তাই চিঠি পাবার পরদিনই আমি ওদের বাড়ি গিয়ে ওর মার সামনেই বলি, এই অপুদা, তুমি আমাকে একটা ম্যাপ এঁকে দেবে? কোথাকার ম্যাপ? ইন্ডিয়ার ম্যাপ? এক্ষুনি চাই। হ্যাঁ, এক্ষুনি চাই। কাল সকালে আসিস। এখন ইচ্ছে করছে না। এখনই দাও। এখনই দাও না, খুব দরকার। অপূর্বকে তবু চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মা বললেন, চৈতি এত করে বলছে আর তুই একটা ম্যাপ এঁকে দিতে পারছিস না? উনি একটু থেমে বললেন, তুই ম্যাপ এঁকে দিতেই আমার ভাত হয়ে যাবে। তখনই তোকে খেতে দিব। অপূর্বর পিছন পিছন চৈতালি ওর পড়ার ঘরে ঢুকেই বলে, চিঠিতে ওসব কথা লিখেছ কেন? অপূর্ব একগাল হাসি হেসে বলে, সত্যি তোকে খুব আদর করতে ইচ্ছে করে। চৈতালি একটু হেসে বলে, আমি কি বাচ্চা মেয়ে যে আমাকে কোলে নিয়ে আদর করবে? অপূর্ব ডান হাত দিয়ে ওর গাল টিপে বলে, তুই দিন দিন যা হচ্ছিস না, দিন দিন কি হচ্ছি, টোপাকুলের মতো মিষ্টি হচ্ছিস। এইটুকু বলেই চৈতালি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, এই অপূর্বই আমার প্রথম প্রেমিক। দ্বিতীয় প্রেমিককে? ও বেশ গম্ভীর হয়ে বলে, হবিগঞ্জে থাকার শেষের দিকে আমি আরও 4-5 জনের কাছ থেকে প্রায় প্রেমপত্র পেতাম। তার মধ্যে নুরুল বলে একটা ছেলে সবসময় কবিতায় চিঠি লিখত। আর অন্যরা, মানিক বলে একটা ছেলে ভীষণ অসভ্য চিঠি লিখত। তাই নাকি? হ্যাঁ। সেও কি অপূর্বর বয়সী ছিল? না না, ওর চাইতে বেশ বড় ছিল। ছেলেটা লেখাপড়া স্টার্ট না করলেও বেশ ভালো ছিল। তাছাড়া খুব ভালো ভাটিয়ালি গান গাইতে পারতো বলে আমার ঠাকুমা ওকে খুব ভালোবাসতেন। চৈতালি একটু হেসে বলেন, ওই মানিকদা চিঠি পড়েই আমি প্রথম জানতে পারি স্বামী স্ত্রীর সম্পর্কটা কি। আমি হাসতে হাসতে বলি, এই মানিক তাহলে সত্যিকারই মানিক। চৈতালি আমার কথা শুনে হাসে। তারপর বলে, শুধু অল্প বয়সী ছেলেরা না, বেশি বয়সের পুরুষেরাও যে আমাকে চায় তা কবে বুঝলাম জানো? কবে? কলকাতায় আসার পরে। ও একটু থেমে বলে, লিলিদি বলে এক দিদিমণির কাছে আমি পড়তে যেতাম। আমি চুপ করে ওর কথা শুনি। লিলিদি যেমন আমাকে ভালোবাসতেন সেরকম ভালো পড়াতেন। ওর স্বামী সুজিত কাকু আমাকে খুবই স্নেহ করতেন। চৈতি একটু হেসে বলে, অন্য দিনের মতো সেদিনও পড়তে গিয়েছি। আমাকে দেখেই লিলিদি বলেন, চৈতি, আমার দিদি বেশ অসুস্থ, আমি ওকে দেখতে যাচ্ছি। আজ তুই তোর কাকুর কাছেই পড়। তোমার ওই লিলিদি আর ওই সুজিত কাকু দুজনে কি টিচার ছিলেন? হ্যাঁ। যাই হোক, বলো। ও একটু মুচকি হেসে বলে, সেদিন সুজিত কাকু আমাকে ঘোড়ার ডিম পড়ালেন। লিলিদি চলে যেতে উনি আমাকে কোলে বসিয়ে শুধু আদর করলেন আর বারবার চুমু খেলেন। তুমি আপত্তি করলে না? সত্যি কথা বলতে কি, আমারও ভালো লেগেছিল, মজাও লেগেছিল, আবার অবাক হয়েছিলাম। চৈতালি মুহূর্তের জন্য থেমে বলে, তবে সেই দিনই আমি প্রথম বুঝতে পারি আমার মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যা সব বয়সের পুরুষকে আকর্ষণ করে। এইসব কথাবার্তার মাঝেই মঙ্গল সিং আমাদের ব্রেকফাস্ট নিয়ে যায়। ব্রেকফাস্ট শেষ পর্বে কফির কাপে চুমুক দিয়েই জিজ্ঞেস করি, তুমি স্কুল ফাইনাল পাস করেছিলে? না, ফেল করেছিলে। না, পরীক্ষা দেয়নি, মানে দিতে পারেনি। কেন? আমি ক্লাস 9-এ ওঠার পরই হঠাৎ আমার মা মারা গেলেন। হবিগঞ্জ থেকে বড় জ্যাঠা আর ছোট মাইলের আমার দেখাশোনার জন্য, কিন্তু 6 মাসের মধ্যে বড় জ্যাঠাও মারা গেলেন। চৈতালি এবার এক নিঃশ্বাস নিয়েই বলে, তার কিছুদিনের মধ্যেই হবিগঞ্জ থেকে খবর এলো ছোট জ্যাঠা অফিসের কাজ করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যাবার পর থেকেই বেশ অসুস্থ। তখন ছোট মা বাধ্য হয়ে হবিগঞ্জে ফিরে গেলেন। এইসব কারণে তোমার পড়াশোনা বন্ধ হয়ে গেল? হ্যাঁ। ও একটু থেমে বলে, আমি তখন বর্ধমানে বাবার কাছে চলে গেলাম। তুমি কি প্রেম করে বিয়ে করছিলে? ও হাসতে হাসতে বলে, না না, সম্বন্ধ করেই বিয়ে হয়। আমাকে দেখেই পাত্রপক্ষ গলে গিয়েছিল। তাই নাকি? সত্যি বলছি। চৈতালি মুহূর্তের জন্য থেমে বলে, তখন বাবা সবে রিটায়ার্ড করছেন। আমি আর বাবা বাগবাজারের বাড়িতে থাকি।
ছোট মার মাস্তুতো বোনের মেয়ের বিয়েতে বাবা আর আমি নেমন্তন্ন খেতে গেছি। হঠাৎ একজন বয়স্ক মহিলা একগাল হাসি হেসে আমার কাছে এলেন। কি নাম তোমার? চৈতালি সরকার। যার বিয়ে হচ্ছে সে তোমার কে হয়? চৈতালি একটু ভেবে বলে, আমার দূর সম্পর্কের মাসির মেয়ে। তোমার বাবা মাও এসেছেন? আমার মা নেই, বাবার সঙ্গেই আমি এসেছি। তোমার বাবার নাম কি? শ্রী নরেশচন্দ্র সরকার। তোমাদের দেশ কোথায়? সিলেটের হবিগঞ্জ। ওই ভদ্রমহিলা মুহূর্তের জন্য ভেবেই প্রায় ভেবেই বলেন, নগেন সরকার কি তোমার কেউ হন? উনি আমার বড় জ্যাঠা ছিলেন। মহিলা অবাক হয়ে প্রশ্ন করলেন, ছিলেন মানে? বছর দুয়েক আগে বড় জ্যাঠা মারা গিয়েছেন। ইস, খুবই দুঃখের কথা। উনি একটু থেমেই বলেন, তোমার বাবা কোথায়? চৈতালি এদিক ওদিক দেখেই ডান হাত দিয়ে পাশের চেয়ারে বসা লোকজনদের দেখে বলে, একেবারে সামনের সারির ডান দিকে কালো চশমা চোখে যে ফর্সা? ও হ্যাঁ, বুঝছি। সেই রাত্রেই বিয়ে বাড়ি থেকে ফিরে এসে নরেশবাবু মেয়েকে বললেন, ময়মনসিংহের বিখ্যাত জমিদার বাড়ি থেকে তোর বিয়ের প্রস্তাব এসেছে। উনি একটু থেমে হাসতে হাসতে বলেন, তোকে দেখে ছেলের মার এতই পছন্দ হয়েছে যে সম্ভব হলে তখনই তোর সঙ্গে ছেলের বিয়ে দিয়ে দেন। চৈতালি কি বলবে, চুপ করে থাকে। নরেশবাবু জামা কাপড় বদলে ইজি চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে বলেন, ছেলেটাকেও দেখলাম, সাক্ষাৎ রাজপুত্র। উনি প্রায় না থেমেই বলেন, ওই রকম বড়লোকের বাড়িতে তোর বিয়ে দেবার কথা আমি আমি ভাবতেই পারি না। কিন্তু ওরা তো নাছোড়বান্দা, আর মনে হয় তোকে দেখে ছেলেরও খুব পছন্দ হয়েছে। এতক্ষণ চুপ করে থাকার পর চৈতালি বলে, ওই মহিলা কি বড় জেঠাকে চিনতেন? হ্যাঁ। নরেশবাবু একটু থেমে বলেন, ময়মনসিংহের রাজা কিরণ শঙ্কর হাই স্কুল ওই মহিলার শ্বশুরই প্রতিষ্ঠা করেন তার বাবার স্মৃতিতে। বড়দা প্রথম জীবনে ওই স্কুলে টিচার ছিলেন। তাছাড়া উনি রাজপরিবারের ছেলে মেয়েদের প্রাইভেট টিচারও ছিলেন। উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, বড়দা বেঁচে থাকলে এই বিয়ের ব্যাপারে তিনি এক মুহূর্তেও দ্বিধা করতেন না। চৈতালি সিগারেটের একটা লম্বা টান দিয়ে একগাল ধোঁয়া ছেড়ে হাসতে হাসতে বলে, ওই বিয়ে বাড়ি থেকে আসার ঠিক 18 দিনের দিন রাজা কিরণ শঙ্কর রায়ের নাতি দেবেন্দ্র শঙ্করের একমাত্র ছেলে উদয় শঙ্করের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। তখন তোমার বয়স কত? 18 পূর্ণ হয়ে 19-এ পড়েছি। একটু হেসে বলে, এই হচ্ছে আমার জীবনের প্রথম পর্ব। 2-5 মিনিট সিগারেট টানতে টানতে আপন মনে চিন্তা করি। তারপর জিজ্ঞেস করলাম, হবিগঞ্জের যেসব ছেলেরা তোমাকে প্রেমপত্র লিখত, ভালোবাসতো বা সুজিত কাকুর সঙ্গে পরে তোমার দেখাশোনা হয়েছে? চৈতালি মাথা নেড়ে বলল, হ্যাঁ, 2-1 জনের সঙ্গে হয়েছে। কার সঙ্গে? আমার প্রথম প্রেমিক অপূর্বর সঙ্গে। কোথায়, কবে? বলছি। ও একটু থেমে বলে, আমার একটু নাম হবার পর থেকেই আমার কাছে বেশ চিঠিপত্র আসতে শুরু করলো। তখন ওইসব চিঠিপত্র পড়তে বেশ ভালো লাগতো। প্রায় সব চিঠিতেই আমার রূপ আর অভিনয়ের প্রশংসা। কেউ কেউ আমার একটা ছবি বা অটোগ্রাফ চাইতেন, 2-1 জন টাকা কড়িও চাইতেন পড়াশোনা বা অসুখ বিসুখের খরচ চালানোর জন্য। তুমি চিঠির উত্তর দিতে না কেন? একে আমার হাতের লেখা খারাপ, তাছাড়া সময় হতো না, কাউকে সাহায্য করতে না। বুড়িরা চিকিৎসার জন্য সাহায্য চাইলে কিছু কিছু সাহায্য করতাম। হ্যাঁ, বলে যাও। চৈতালি একটু থেমে বলে, যখনকার কথা বলছি তখন আমার বৃহস্পতি তুঙ্গে। যত বাজে ছবিতেই অভিনয় করি না কেন, সবই সুপারহিট হচ্ছে। প্রডিউসার ডিরেক্টররা আমাকে নায়িকা করার জন্য সকাল সন্ধে আমার বাড়িতে লাইন লাগাচ্ছে। টাকা কড়ি বা অন্য যে কোনো ব্যাপারে যত অন্যায় দাবি করি না কেন, ওরা হাসি মুখে মেনে নিচ্ছে। এক চঞ্চল ছাড়া সব আর্টিস্টরাই আমাকে ভয় করে। ও একটু হেসে বলে, চঞ্চলও যে মনে মনে
আমাকে ঈর্ষা করে তাও বুঝতে পারি। আমি মুখ টিপে হাসি। চৈতালি একটু হেসে বলে, সেই সময় একদিন সকালে ড্রয়িং রুমে বসে ২-৪ জন ডিরেক্টর প্রডিউসারের সঙ্গে কথা বলছি। এমন সময় শেফালি এসে আমার কানে কানে, শেফালিকে, শেফালি আমার বাড়িতেই কাজ করে। ও প্রায় না থেমেই বলে, আমি কখনো টেলিফোন ধরি না। শেফালির একমাত্র কাজ টেলিফোন ধরা। সবাইকেই ও বলে, ধরুন, দেখছি উনি আছেন কিনা। তারপর কদাচিৎ কখনো আমি টেলিফোন ধরি। না ধরতে চাইলে ও বলে দেয় উনি এক্ষুনি বেরিয়ে গেলেন। আমি একটু হেসে বলি, চমৎকার। যাই হোক, শেফালি আমার কানে কানে বলল, আপনার ছোটবেলার বন্ধু অপূর্ব ফোন করেছে। কি বলবো? মুহূর্তের জন্য চৈতালির মনে হয় কথা বলবে না। কি হবে কথা বলে? হয়তো ২-৪টে সেন্টিমেন্টাল কথা বলে টাকা কড়ি চাইবে। যদি বেকার হয় তাহলে হয়তো বলবে, যেখানে হোক একটা কাজকর্মের ব্যবস্থা করে দাও। তারপর আবার পুরনো স্মৃতি রোমান্চ করেই চৈতালি উঠে যায়। টেলিফোনের রিসিভার তুলেই বলে, কে কথা বলছেন? চৈতি, আমি হবিগঞ্জের অপূর্ব, অপুদা। চৈতালি একটু হেসে বলে, এতদিন পর মনে পড়ল? অপূর্ব একটু হেসে বলে, কোনো বাঙালি তোমার কথা রোজ মনে করে না? ও একটু থেমে বলে, অনেক কষ্টে তোমার টেলিফোন নাম্বার জোগাড় করার সঙ্গে সঙ্গেই কলকাতা চলে আসছি। তুমি তো এখন আকাশের ধ্রুব তারা। আমি ভাবতেই পারছি না তুমি আমার সঙ্গে কথা বলছো। অপূর্ব না থেমেই বলে, আমি স্বপ্নেও ভাবিনি তুমি আমাকে চিনতে পারবে। তুমি আজকাল কোথায় থাকো? আগরতলায়। কি করছো? একটা কলেজে লেকচারার। আর আগরতলার দুটো বিখ্যাত কাগজ, দৈনিক সংবাদ আর ত্রিপুরা দর্পণে নিয়মিত লিখছি। চৈতালি একটু ভেবেই বলে, আমার সঙ্গে দার্জিলিং যাবে? কবে? আজই। ও একটু থেমে বলে, ওখানে আমার একটা ছবির আউটডোর আছে। আজ দার্জিলিং মেলে যাব। ফিরবো রবিবার সকালে। আমি গেলে তোমার কোনো অসুবিধা হবে না? না, না, কিছু অসুবিধা হবে না। কিন্তু আজকের দার্জিলিং মেলে কি আমি রিজার্ভেশন পাবো? সেসব তোমাকে কিছু ভাবতে হবে না। আমি তো কোনো গরম জামা কাপড়ও আনিনি। চৈতালি একটু এসে বলে, আমার নানা ধরনের প্রচুর পুলোভার আছে। তার থেকে তুমি ২-৫টা বেছে নিও। ও একটু থেমে বলে, আজ আউটডোর যাব বলে শুটিং ক্যান্সেল করছি। তুমি এক্ষুনি আমার বাড়িতে চলে এসো। ড্রয়িং রুমে কয়েকজন প্রডিউসার ডিরেক্টর বসে আছেন। আমি টেলিফোন ছাড়ছি। রিসিভার নামিয়ে রেখেই চৈতালি শেফালিকে বলে, অপূর্ব আমার কাজিন ভাই। ছোটবেলায় আমাদের খুব বন্ধুত্ব ছিল। ও একটু পরেই আসবে। দারোয়ানকে বলবি গেট খুলে দিতে। আর চাপাকে বল গেস্ট রুম রেডি করতে। শেফালি মাথা নেড়ে সম্মতি জানাতে না জানাতেই চৈতালির ড্রয়িং রুমে এসেই আমরা দুজনে ছবির প্রযোজক হারাবাবুকে বলে, মাখনবাবু, আমার এক কাজিন ভাই আগরতলা থেকে এসেছে। আমি ওকে নিয়ে দার্জিলিং যাব। হারাবাবু দন্ত বিকশিত করে বলেন, খুব ভালো কথা, ওর একটা টিকিট কেটে দেন। সেসব ব্যাপারে আপনার কিছু ভাবতে হবে না। উনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, ম্যাডাম, আপনার ভাইয়ের জন্য কি হোটেলে ঘর বুক করব? না, না, ট্রেনে আমরা ট্রেনে আমার কুপেতেই ও যাবে। হোটেলেও আমার ঘরেই থাকবে। চৈতালি আমার দিকে তাকিয়ে বলল, এত বছর পর অপুদাকে দেখে খুব ভালো লাগলো। ট্রেন ছাড়ার মিনিট দশেক আগে শিয়ালদা স্টেশনের ভিআইপি এন্ট্রান্সের সামনে আমার গাড়ি থামতেই আমার প্রডিউসার ডিরেক্টর ছাড়াও জিআরপি, এএসপি, ২৫-৩০ জন আর্ম পুলিশ আমাদের দুজনকে পাহারা দিয়ে ফার্স্ট ক্লাসে সিটে তুলে দিল। আমি একটু হেসে বলি, হাজার হোক, উর্বশী দেবী যাচ্ছেন, এসব তো হবেই। ও একটু হেসে বলে, ওই কয়েক সেকেন্ডের মধ্যেই খবর ছড়িয়ে পড়লো আমি দার্জিলিং মেলে যাচ্ছি। ব্যাস, চোখের নিমেষে আমাদের কম্পার্টমেন্টের সামনে হাজার হাজার লোক জমে গেল আমাকে একবার দেখার জন্য। তাদের কি পাগলামি! তোমার মতো সেক্সি নারীকে দেখতে লোকে পাগলামি করবে না? আহ বাচ্চু, চুপ করো, যা বলছি শোনো। হ্যাঁ, বলো। ট্রেন ছাড়তেই অপূর্ব বলল, চিফ মিনিস্টার গেলেও এত পুলিশ পাহারায় থাকতো না, এত লোকের ভিড়েও হতো না। এতদিন কাগজে পড়েছি, কিন্তু আজ চোখের সামনে দেখলাম
তুমি কোথায় পৌঁছেছো? তারপর প্রডিউসার স্কচের বোতল, এক কার্টুন ব্যঞ্জন হ্যাজেস আর গ্র্যান্ডের খাবার দাবার ভর্তি হট কেস দিয়ে গেলেন। আমি মুচকি এসে বলি, তারপর অপুদাকে হুইস্কি খাওয়ালাম, আমিও খেলাম। তারপর চৈতালি একটু এগিয়ে এসে আমার গালে আলতো করে একটা চড় মেরে বলল, যা ভাবছো সেই সব কিছুই হয়নি। অনেক রাত পর্যন্ত দুজন গল্প করেছি। ও একটু থেমে বলে, তবে দার্জিলিংয়ে যে কদিন ছিলাম সেই কদিনই আমরা চুটিয়ে এনজয় করেছি। তখন তোমার বয়স কত? ও একটু ভেবে বলে, এই বোধহয় 30। আমি একটু ব্যঙ্গের হাসি এসে জিজ্ঞেস করি, হঠাৎ অপূর্বর প্রতি এত কৃপা করলে কেন? হঠাৎ ইচ্ছে হলো। ও একটু থেমে বলে, আমি বরাবরই আদুরে ছিলাম। বাড়ির সবাই আমার আবদার মেনে নিত। সিনেমার নামার পর হলাম খামখেয়ালি। যখন যা ইচ্ছে হয় তখন তাই করি। লোকেও হাসি মুখে আমার খামখেয়ালিপনা বরদাস্ত করে। তখন তোমার ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, অনেক দিন আগে। চৈতালি একটু থেমে বলে, বিয়ের 5 বছর পরেই আমি উদয়কে ডিভোর্স করি। পুরনো দিনের পরিচিতদের মধ্যে আর কারোর সঙ্গে দেখা হয়েছে? সুজিত কাকুর সঙ্গে। ও একটু থেমে বলে, কোনারকে আউটডোর করতে গিয়ে হঠাৎ দেখি ভিড়ের মধ্যে সুজিত কাকু দাঁড়িয়ে আছেন। ওই সিনটা টেক করার পরপরই ওকে কাছে ডাকলাম। সুজিতবাবু কাছে আসতেই চৈতালি হেসে বলে, কাকু বেড়াতে এসেছেন? হ্যাঁ। লিলিদি কোথায়? তোমার লিলিদি স্কুলের বন্ধুদের সঙ্গে শিলং গিয়েছে। উনি একটু থেমে বলেন, এত বছর পর তুমি আমাকে চিনতে পারলে কি করে? চৈতালি ওর দিকে তাকিয়ে একটু এসে বলে, আমি জীবনেও আপনাকে ভুলব না। কেন? আপনি প্রথম পুরুষ মানুষ যে আমাকে আদর করে চুমু খেয়েছে। আপনাকে কি করে বলতে পারি? সন্ধ্যের পর হুইস্কি আসরের 2-1 গ্লাস পেটে পড়ার পরেই চৈতালি বলল, বাচ্চু, এবার তোমাকে আমি আমার স্বামী আর শ্বশুরবাড়ির গল্প করব। বেশ জাঁকজমক করেই বোবাত হলো। হীরা জহরত মুক্তার গহনা পরে বহু বনেদি বাড়ির মেয়ে বউরা এলেন চুনুট করা ধুতি আর সিল্ক বা গরদের পাঞ্জাবি পরা পুরুষের দল। এছাড়া প্যান্ট শার্ট স্যুট বুট পরা উদয়শঙ্করের বন্ধুরা। সবার মুখেই এক কথা, পরমা সুন্দরী বউ হয়েছে। অতিথির দল কত রকমের কত কি উপহার দিলেন চৈতালির হাতে। সেসব উপহার চৈতালি নিঃশব্দে তুলে দেয় বড় ননদ গায়ত্রীর হাতে। হ্যাঁ, শাশুড়িও চড়োয়ার সেট উপহার দিয়েছিলেন পুত্রবধূর মুখ দেখে। তারপর ফুলশয্যার জন্য একটু বেশি রাত করেই উদয়শঙ্কর ঘরে এসেই একটু হেসে বললেন, আমার বন্ধুরা তো তোমাকে দেখে মুগ্ধ। কেউ পরামর্শ দিল তোমাকে মোনালিসা বলে ডাকতে, কেউ বলল তোমাকে গ্রেটা গার্গো বলে ডাকতে। দুহাত দিয়ে চৈতালির মুখখানা তুলে ধরে উদয়শঙ্কর জিজ্ঞেস করে, তুমি আমাকে কি বলে ডাকবে? লজ্জায় চৈতালি মুখ নিচু করে। লজ্জা কি? আমি তো তোমার স্বামী। তবু চৈতালি কিছু বলতে পারে না। তারপর উদয়শঙ্করের পীড়াপিড়িতে ও অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে বলে, আপনি যা বলবেন। স্বামীকে কেউ আপনি বলে? উদয়শঙ্কর একটু থেমে বলে, তুমি আমাকে উদয় বলেই ডাকবে আর আমি তোমাকে সুন্দরী বলে ডাকবো। চৈতালি সলজ্জ দৃষ্টিতে মুহূর্তের জন্য স্বামীর দিকে তাকিয়ে একটু হাসে। উদয়শঙ্কর দুহাত দিয়ে ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চাপা গলায় বলে, অনেক রাত হয়েছে, এখন শোবে তো? চৈতালি মাথা নেড়ে বলে, না। কেন? চৈতালি কোনো জবাব দেয় না, দিতে পারে না। কি হলো বলো, শোবে না কেন? তবুও ও নীরব থাকে, বলতে পারে না, শুতে যেতে ভয় করছে। উদয়শঙ্কর ওর মুখের উপর মুখ রেখে বলে, সারা রাত গল্প করবে? 2-1 মিনিট চুপ করে থাকার পর চৈতালি বলে, আপনি কথা বলুন, আমি শুনবো। উদয়শঙ্কর একটু হেসে বলে, ফুলশয্যার রাত্রে কি শুধু গল্প করে? না না প্লিজ। আতঙ্কিত চৈতালি ওর হাত দুটো চেপে বলে। চৈতালি আবার গেলাসে হুইস্কি ডালে, জল মেশাই চুমুক দেয়। তারপর বলে, বিশ্বাস করো বাচ্চু, বছরখানেক উদয় আনন্দে ভালোবাসায় আমাকে ভরিয়ে দিয়েছে। ওকে নিয়ে আমি সত্যি খুব সুখী হয়েছিলাম। ঠোঁটের কোণে একটু হাসি রেখা ফুটিয়েও বলে, কিন্তু
ওই ১ বছরের মধ্যে শ্বশুরবাড়ি সম্পর্কে অনেক কিছু জানলাম ও বুঝলাম। অনেক কিছু মানে? এককালে ওরা বিরাট জমিদার ছিল। লেকের কাছে রাজা বসন্ত রায় রোডের যে বাড়িতে আমরা থাকতাম, সেটাও বিশাল বড় বাড়ি ছিল। ছিল মেহগনির ফার্নিচার, ঝাড় লণ্ঠন, বাঘের ছাল, বাইনছনের মাথ বাই বাইসনের মাথা। কিন্তু আমি বেশ বুঝতে পারতাম এদের বিশেষ টাকা কড়ি নাই। উদয়বাবু কি করতেন? ঘোড়ার ডিম করত। তার মানে? ওর বাপ ঠাকুরদার ১৪ পুরুষ যেমন চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য করেনি, সেরকম উদয়ও ওসব কিছু করত না। আমি অবাক হয়ে বলি, কিছুই করতেন না? না। উনি লেখাপড়া কতদূর করেছিলেন? ছোট ননদের কাছে শুনেছি ও কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু কলেজে না গিয়ে শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা দিত। হুইস্কির গ্লাসে চুমুক দিয়ে ২-১ মিনিট চুপ করে থাকার পর প্রশ্ন করি, তোমার শ্বশুরবাড়ির সংসার চলতো কি করে? কলকাতার নানা জায়গায় বেশ কয়েকটা বাড়ি ছিল। এছাড়া মধুপুর আর পুরীর সমুদ্রের ধারে দুটো বাড়ি ছিল। মধুপুরের বাড়িটা ছাড়া অন্য সব বাড়ি ভাড়া দেওয়া ছিল। চৈতালি সিগারেট ধরিয়ে বলে, ওই বাড়ি ভাড়ার আয় দিয়েই সংসার চলত। ব্যাংকে নিশ্চয়ই টাকা ছিল। ওর কাছ থেকে শুনেছিলাম পাকিস্তানের ঘরবাড়ি জমিজমা বিক্রি করে শ্বশুরমশাই বোধহয় ২০-২৫ লাখ টাকা পেয়েছিলেন। আমার বিয়ের সময় বোধহয় তার তলানি কিছু পড়েছিল। এই ধরনের পরিবার তো প্রচুর সোনাদানা থাকে। হয়তো ছিল, কিন্তু আমি জানতাম না। তুমিও বাড়ির বউ হয়েছো, কিছু জানতে না? না। তাহলে কে জানতো? সবকিছু জানতেন আমার শাশুড়ি আর ম্যানেজার কাকু। ওদের ম্যানেজারকে কাকু বলতে? চৈতালি একটু হেসে বলে, ম্যানেজার কাকুই ছিলেন ও বাড়ির সর্বেসর্বা। তোমার শ্বশুর? তিনি সকাল বিকেল একটু শরৎ বাজাতেন আর সন্ধ্যের পর ৪-৫ পেগ ব্র্যান্ডি খেতেন, ব্যাস। তার আর কোনো কাজ ছিল না। ও সঙ্গে সঙ্গেই বলে, তবে আমি নিশ্চয়ই বলবো, ওই ফ্যামিলিতে একমাত্র উনি সত্যিকারের ভালো মানুষ ছিলেন। আমি যেমন শ্রদ্ধা করতাম, উনিও তেমনি আমাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। আর তোমার শাশুড়ি? চৈতালি আবার একটু হাসে, বলে, শাশুড়ির কথা বলতে হলে ম্যানেজার কাকুর কথাও বলতে হবে। আমি ভেবে পাই না শাশুড়ির কথা বলতে হলে ম্যানেজারের কথাও বলতে হবে। অবাক হয়ে ওর দিকে তাকাতেই ও বলে, ওদের কথা বলতে হলে মহাভারত হয়ে যাবে। মোটামুটি ব্যাপারটা তোমাকে বলছি। হ্যাঁ, সংক্ষেপেই বলো। ম্যানেজার কাকু আমার শাশুড়ির মশাইয়ের চাইতে বছর ৫-একের ছোট হলেও বিশেষ বন্ধু। আমার শ্বশুরবাড়ির টাকাতেই শ্বশুরবাড়ি থেকে লেখাপড়া করেছেন। আমার শ্বশুরমশাইয়ের টাকাতেই উনি কলকাতায় মেসে থেকে ল পাস করেন। ল পাস ছিলেন বলেই বোধহয় ওকে ম্যানেজার করা হয়। আট আনা সেই কারণে ৮ আনা বন্ধুত্বের জন্যে ও একটু থেমে বলে, আমার শ্বশুরমশাই যেমন নিরীহ গোবেচারা ধরনের, ম্যানেজার কাকু ঠিক তার বিপরীত। ভদ্রলোক দেখতে যেমন সুপুরুষ, সেরকম ব্যক্তিত্ব। তার হাবভাব চালচলন দেখলে তোমার মনে হবে তিনি জমিদার, শ্বশুরমশাই তার আশ্রিত। চৈতালি হুইস্কির গ্লাসে চুমুক দিয়ে বলে, রায় পরিবারের আসল মালিক হচ্ছেন ম্যানেজার কাকু আর শাশুড়ি। দুজনের মধ্যে দারুণ ভাব ভালোবাসা। আমি একটু হেসে বলি, তোমার কথা শুনে মনে হচ্ছে ওই দুজনের মধ্যে খুবই স্পেশাল ভাব ভালোবাসা। ঠিক ধরেছ। ও না থেমেই বলে, উদয়ের ছোট বোনকে দেখতে তো ঠিক ম্যানেজার কাকুর মতোই। বলো কি? না হবার তো কারণই নেই। বিষয় সম্পত্তি দেখাশোনা, মেরামত ইত্যাদি করার কারণে আহ, দুজনে দুজন তো হুড়দমি পুরো মধুপুর যেতেন। চৈতালি একটু হেসে বলে, সবচাইতে মজার কথা হচ্ছে ওই মেয়েটাই ম্যানেজার কাকুকে সবচেয়ে বেশি ঘেন্না করে, সমালোচনা করে। মাই গড! ওই বাড়িতে শুধু ওই মেয়েটাই আমার বন্ধু ছিল। ও এখনও আমরা দুজনে ঘনিষ্ঠ বন্ধু। ও সিগারেট ধরিয়ে বলে, ওই ফ্যামিলিতেই ওই মেয়েটাই একমাত্র গ্র্যাজুয়েট। নিজে পছন্দ করে একটা ছেলেকে বিয়ে করেছে, রেজিস্ট্রি করে। মেয়েটার তো যথেষ্ট ব্যক্তিত্ব আছে। ওর বিয়েতে কে কে সাক্ষী ছিল জানো? কে? আমি, আমার শ্বশুরমশাই আর ওর এক পুরনো মাস্টারমশাই। বিয়েতে তোমার স্বামী, শাশুড়ি বা বড় ননদ উপস্থিত ছিলেন? হ্যাঁ, সবাই ছিলেন, কিন্তু কারো কাছ থেকে কোনো উপহার নেয়নি। ভেরি গুড। আমাদের হুইস্কির গেলাস খালি হয়, আবার ভরা হয়। আমরা দুজনেই গেলাসে চুমুক দিই। আমি বলি, তোমার শ্বশুরবাড়ির গল্প আর শুনতে চায় না। তুমি তোমার স্বামী আর সিনেমার
নামার কথা বলো। চৈতালি শুরু করে, একে বয়স অল্প ছিল, তারপর নতুন নতুন বিয়ে হয়েছে বলে প্রথম দিকে বিশেষ কিছু বুঝতে পারতাম না। উদয় যা বলতো তাই বিশ্বাস করতাম। বছরখানেক পর থেকেই একটু একটু করে বুঝতে শুরু করলাম। কি বুঝতে শুরু করলে? প্রথম কথা, আমার ওই ছোট্ট ননদের কাছ থেকে জানতে পারলাম উদয় যাতে বিষয় সম্পত্তির ব্যাপারে মাথা না ঘামায় সেজন্য ম্যানেজার কাকু ওকে নিয়মিত টাকা করে দিয়ে খুশি রাখেন। তাছাড়া ও যাতে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্পগুজব আড্ডা দিতে পারে তার জন্য ওদের কালীঘাটের বাড়ির একটা ফ্ল্যাটও ওকে দেওয়া হয়েছিল। শুধু ম্যানেজার কাকুর কথাই নিশ্চয়ই এসব হয়নি। তোমার শাশুড়িও নিশ্চয়ই তা সমর্থন করতেন। ১০০ বার। ওরা নিজেদের স্ফূর্তির জন্যই ছেলেকে অধঃ পথে যাবার সব ব্যবস্থা করেছিলেন। চৈতালি মুহূর্তের জন্য থেমে বলে, উদয়ের সঙ্গে বছরখানেক ঘর করার পর বুঝলাম ও রোজ নেশা করে বাড়ি ফেরে। তাছাড়া ও যখন আহ, ৭-১০ দিনের জন্য আমাকে বাবার কাছে রেখে দিয়ে আসতে শুরু করলো, প্রথম দিকে বেশ ভালোই লাগতো। কিছু জিজ্ঞেস করলে বলতো বন্ধুদের সঙ্গে বাইরে বেড়াতে যাব। তারপর তারপর হঠাৎ একদিন নেশার ঘোরে আমাকে বলল, রাখি আর বুলবুল আমাকে দিয়ে কি দারুণ আনন্দ দেয়, আর তুমি শিলা যেন বৃন্দাবনের বিধবা বুড়ি। ও একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, কথাটা শুনেই আমার মাথা ঘুরে গেল। এরা কারা? তখন জানতাম না, কিন্তু পরে জানতে পারি ফিল্ম লাইনের কিছু লোকের সঙ্গে উদয়ের বন্ধুত্ব আছে। সপ্তাহে এক আধ দিন ওরা উদয়ের বাসায় মদ খাবার জন্য ওরা কালীঘাটের ফ্ল্যাটে যখনই আসতো তখনই ফিল্মের একটা না একটা এক্সট্রা মেয়েকে ধরে আনতো উদয়কে খুশি করার জন্য। এসব তুমি কবে জানতে পারলে? অনেক পরে, আমি ফিল্মে নামার পর। তুমি হঠাৎ ফিল্মে নামলে কেন? আমি তো স্বপ্নেও কোনোদিন ভাবিনি সিনেমার অভিনয় করব। উদয়ের জন্যই আমি এই লাইনে আসি। তাই নাকি? হ্যাঁ। চৈতালি একটু থেমে বলে, বিয়ের বছরখানেক পর থেকেই উদয় কখনো কখনো বন্ধু বান্ধবদের পার্টিতে আমাকে নিয়ে যেত। দেখতাম ওর সঙ্গে পুলিশ অফিসার, মোহনবাগান, ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা, সিনেমা থিয়েটার লাইনের লোকজন থেকে আরও কত ধরনের লোকজনের সঙ্গে ওর পরিচয় ও বন্ধুত্ব। তার মানে খুবই মিশুক ছিল। হ্যাঁ, খুবই মিশুক ছিল। ও একটু থেমে বলে, খুবই স্বাভাবিকভাবে ওইসব পার্টিতে ছবি তোলা হতো। উদয় পরে আমাকে বলতো, তোমার ছবি দেখে আমার ফিল্ম লাইনের বন্ধুরা খুবই প্রশংসা করে। প্রথম অফার কবে এলো? আমাদের থার্ড ম্যারেজ অ্যানিভার্সারির দিন উদয় গ্রেট ইয়েস্টার্নে একটা পার্টি ছিল। ওই পার্টিতে শুধু ওর বন্ধুবান্ধব পরিচিতরাই এসেছিল। উদয়শঙ্কর একগাল হাসি এসে অতিথিদের অভ্যর্থনা করেই বলে, এসো দেবুদা, মালা বৌদি, তুমি এসেছো বলে খুব খুশি হয়েছি। ও চৈতালিকে বলে, তুমি তো দেবুদাকে চেনো। এই দেবুদার জন্যই আমি ক্লাব হাউসে বসে টেস্ট ম্যাচ দেখি। আর মালা বৌদি এককালে ব্যাডমিন্টনে বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিলেন। চৈতালির হাসি মুখে ওদের কাছ থেকে উপহার গ্রহণ করে। পরপর অতিথিরা আসেন। উদয়শঙ্কর তাদের পরিচয় করে দেন চৈতালির সঙ্গে। এই হচ্ছে পিকে, দ্য গ্রেট পিকে ব্যানার্জি, ভারতবর্ষের অন্যতম গ্রেটেস্ট ফুটবলার। আরে আরে ধনঞ্জয় দা, আপনি যে রেকর্ডিং শেষ করে আসতে পারবেন না তা আমি ভাবতে পারিনি। আরে বিমল দা, এসো এসো, শুটিং শেষ করে এসেছো নাকি? আবার স্টুডিওতে ছুটতে হবে। তারপর আরও কত অতিথি আগমন গমন। ভদ্রলোককে দেখেই উদয়শঙ্কর এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, আমুদা, আপনি এসেছেন বলে দারুণ খুশি হয়েছি। উনি পাশ ফিরে স্ত্রীকে বলেন, চৈতালি, উনি হচ্ছেন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর অমিয় সেন, আমার আমুদা। চৈতালি মুখ তুলে ওর দিকে তাকাতেই দুহাত জড়ো করে নমস্কার করে। অমিয়বাবু ওর দিকে তাকিয়ে যেন সঙ্গে সঙ্গে দৃষ্টি গুটিয়ে নেন না। চৈতালি একটু সলজ্জ হাসি এসে দৃষ্টি গুটিয়ে নেয়। পার্টি চলে। সব পুরুষদের হাতেই হুইস্কির গ্লাস, মেয়েদের হাতে সফট ড্রিঙ্কস। ওয়েটাররা সামনে এসে ট্রে ধরলে ওরা এটা ওটা মুখে দেন। উদয়শঙ্কর ঘুরে ফিরে তদারকি করতে করতেই টুকটাক কথাবার্তা হাসি-ঠাট্টা করেন। চৈতালিও অতিথিদের মধ্যে ঘুরে ফিরে কথাবার্তা বললেন। তারপর ও হঠাৎ খেয়াল করে অমিয় সেন যেন সবসময় শুধু ওর দিকে তাকিয়ে আছেন, অন্য কোনো অতিথির দিকেই তার খেয়াল নেই। চৈতালি অস্বস্তি বোধ করে, কিন্তু মুখে কিছু বলে না, বলতে পারে না। তারপর একসময় পার্টি শেষ হয়। একে একে অতিথিরা বিদায় নেয়। অমিয় সেন তখনও হুইস্কির গ্লাস সামনে রেখে মনে মনে কি যেন গভীরভাবে চিন্তা করছে।
তারপর একবার মুখ তুলে দেখলেন সব অতিথিরা বিদায় নিয়েছে। এই উদয়, তোরা দুজনে আমার কাছে আয়। উদয়শঙ্কর আর চৈতালি সামনে বসতেই উনি এক মুহূর্তের জন্য চৈতালির মুখের দিকে তাকিয়েই বললেন, দেখ উদয়, আমি যদি তোর বউকে আমার সামনের ছবিতে হিরোইন করি, তুই মত দিবি? ভদ্রলোকের কথা শুনে চৈতালির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। উদয়শঙ্কর চোখ দুটো বড় বড় করে বলে, আমুদা, আপনি সিরিয়াসলি বলছেন? উনি একটু মাথা নেড়ে গম্ভীর হয়ে বললেন, সত্যি বলছি, চৈতালিকে আমি আমার ছবিতে হিরোইন করতে চাই। তুই মত দিলে আমি কাল সকালে প্রডিউসারকে নিয়ে তোদের বাড়ি গিয়ে কন্ট্রাক্ট সই করে অ্যাডভান্স দিয়ে আসবো। উদয়শঙ্কর পাশ ফিরে একবার চৈতালিকে দেখেই বলে, আমুদা, ও কি পারবে? চৈতালি মুখ নিচু করে বলে, আমি কোনোদিন অভিনয় করা তো দূরের কথা, স্টেজে উঠিনি। উদয়শঙ্কর আবার বলে, স্টুডিওতে এত লোকজন, এত আলো, ক্যামেরা, মাইক্রোফোন, মানে সব কিছু দেখেই তো ঘাবড়ে যাবে। অমিয়বাবু হুইস্কির গ্লাসে চুমুক দিয়ে একটু এসে বলে, সেসব দায়িত্ব আমার। উনি চৈতালির দিকে তাকিয়ে বলে, অনেক নতুন ছেলে মেয়েকে নিয়েই তো আমি ছবি করেছি, সেসব ছবি তো ফ্লপ করেনি। তাছাড়া তাদের মধ্যে বেশ কয়েকজন তো বেশ সাকসেসফুলও হয়েছে। উদয়শঙ্কর বা চৈতালি সঙ্গে সঙ্গে কোনো কথা বলতে পারে না, চুপ করে থাকে, চিন্তা করে। অমিয়বাবু আবার বলেন, দেখ উদয়, আমার স্থির বিশ্বাস চৈতালিকে দিয়ে আমি ভালো কাজ করিয়ে নিতে পারবো, ও ঠিক পারবে। শুধু এইটুকু বলেই উনি থামলেন না, হুইস্কির গ্লাসে আবার একবার চুমুক দিয়ে বললেন, দেখ উদয়, যদি তোদের দুজনের মত থাকে তাহলে আমি প্রডিউসারকে রাজি করাবো পরপর 5টা ছবির হিরোইন হওয়ার জন্য চৈতালির সঙ্গে কন্ট্রাক্ট করতে। উদয়শঙ্কর অবাক হয়ে বলেন, কি বলছেন আপনি? উদয়, একটা ছবি করতে প্রডিউসারকে লাখ লাখ টাকা খরচ করতে হয়, কিন্তু উনি সে টাকা খরচ করেন শুধু আমার উপর নির্ভর করে। আমার পক্ষে কি আজে বাজে কথা বলা সম্ভব? অমিয় সেনের কথাবার্তা শুনে চৈতালি অবাক হয়ে বলে, উনি কিভাবে বুঝলেন আমার দ্বারা ফিল্মে অভিনয় করা সম্ভব? কি আছে আমার মধ্যে? আমি মোটামুটি একটু সুন্দরী বলেই কি উনি আমাকে ওনার ছবির নায়িকা করতে চান? আবার মনে হয় পরপর 5টা ছবিতে আমি হিরোইন হলে তো আমি বিখ্যাত হয়ে যাব, সব বাঙালির ঘরে ঘরে আমার নাম ছড়িয়ে পড়বে। তাছাড়া সত্যি সত্যি যদি আমি ভালো অভিনয় করতে পারি তাহলে তো আরও ছবি করব, আমি অনেক টাকাও পাবো। আবার সঙ্গে সঙ্গে মনে হয়, এই শ্বশুরবাড়িতেই বা আমার ভবিষ্যৎ কী? ওরা নামেই জমিদার, নামেই তালপুকুর, কিন্তু ঘটি ডোবে না। উদয় শিক্ষিতও না, পরিশ্রমীও না, আলালের ঘরের দুলাল, তাছাড়া মাতাল, চরিত্রহীন। আমাকে কি সারা জীবন ওই শাশুড়ি আর ম্যানেজার কাকুর কৃপায় বেঁচে থাকতে হবে? চৈতালি মুখ তুলে অমিয়বাবুকে বলল, আমি রাজি, আপনারা কাল সকালে আসবেন। উদয়শঙ্কর খুশির হাসি হেসে বলল, পারবে তো চৈতালি? আমাকে তো উনি শিখিয়ে দেবেন, আমিও চেষ্টা করব। ও একটু হেসে বলে, অদৃষ্টে যা আছে তাই হবে। অমিয়বাবু হুইস্কির গ্লাসে শেষ চুমুক দিয়ে বললেন, দ্যাটস লাইক এ গুড গার্ল। সিগারেট ধরিয়ে একটা টান দিয়েই চৈতালি সেটা অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, বাচ্চু, সব মানুষের মনেই কোনো না কোনো সময় দপ করে আগুন জ্বলে ওঠে। তখন সে খুনও করতে পারে, আবার আত্মহত্যাও করতে পারে, নিজের সর্বস্ব বিলিয়ে দিতে পারে, অপরের সর্বস্ব কেড়েও নিতে পারে। ও একটু থেমে বলে, এইরকম আগুন মনের মধ্যে ধপ করে জ্বলে ওঠে বলেই রাজার দুলাল সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসী হতে পারে, সেনাপতিরা প্রতিশোধ নেবার জন্য জীবনপণ যুদ্ধ করতে পারে। আমি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকি। চৈতালি আমার হাতের উপর একটা হাত রেখে বলল, আমি আমার গুরুদেবের নামে শপথ করে বলছি, সেই রাত্রে আমার মনের মধ্যেও সর্বস্ব পণ করে জীবনযুদ্ধে নেমে পড়ার জন্য আগুন জ্বলে উঠেছিল। ও একটু হেসে বলল, সেদিন 22 বছর 1.5 মাস বয়সেই এই মেয়েটার মনে কে সাহস জুগিয়েছিল তা জানি না, তবে আমার মনে হয় শুধু বিধাতা পুরুষই এই সাহস যোগাতে পারেন, আর কেউ না।